আসসালামু আলাইকুম দর্শক। ইউরোপ, ইউকে অথবা পৃথিবীর যেখান থেকেই আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। বরাবরের মতো আপনাদের সাথে আমরা আছি দুইজন, সলিসিটার কাউসার কুরাশি ভাই এবং আমি সলিসিটার মোল্লা মাহফুজ ইসলাম। এই অনুষ্ঠানে দর্শক আমরা যে বিষয়ে সাধারণত আলাপ করে থাকি তা হলো সমসাময়িক আইনের বিভিন্ন আপডেট সহ ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম, ফ্যামিলি, চিলড্রেন, ডিভোর্স, কমার্শিয়াল লিজ সহ আইনের অন্যান্য বিষয়গুলো যা আমাদের দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় অঙ্গ হিসেবে আমরা ট্রিট করে থাকি। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে প্রথমেই মনে করিয়ে দিতে চাই যে আপনারা যদি কোনো সুচিন্তিত মতামত রাখতে চান অথবা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা সরাসরি আমাদের স্টুডিও লাইনে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন অথবা আপনারা আপনাদের সুচিন্তিত মতামত রাখতে পারবেন। অনুষ্ঠানে শুরুতেই আমরা একটা কথা আবারও প্রত্যেকবারের মতো আমরা ক্লিয়ার করতে চাই। দর্শক, এই অনুষ্ঠান শুধুমাত্র একটা ইনফরমেটিভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কোনো পরামর্শ আপনি এটাকে কখনো লিগ্যাল অ্যাডভাইস হিসেবে নিতে পারবেন না। যদি আপনার কখনো কোনো আইনি পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আপনি নিকটস্থ যে কোনো বিজ্ঞ আইনজীবী যারা আপনার জিজ্ঞাসার বিষয়ে পারদর্শী তাদের সাথে যোগাযোগ করবেন। হোপফুলি আপনারা আপনাদের রাইট পরামর্শ পেয়ে যাবেন। যাই হোক দর্শক, কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে যেতে চাই। শুরুতেই আজকে আমাদের একটা কল আছে, আমরা দেখি কে লাইনে আছেন, আমরা কলটা নিয়ে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন ভাই? আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের। আমি নবরুম থাকলাম ভাই। আচ্ছা, আমি একটা কিতাব বুঝতাম আর কি যে আপনারা, আমি 12-13 বছর ওই আর কি আমি আমার বয়স হয়েছে, যেখানে ব্যবহার সেবার দেখা দিচ্ছে ফ্যামিলির সমস্যা, যখন ক্যাপচার করছে না আমি সার্ভিসটা, তখন ডিভোর্স সার্টিফিকেট পেয়েছিল। এটা সার্টিফিকেট চোখ দরকার নাই, এটা কোর্টও জমা লাগবে না এমনি হবে চাকরি। থ্যাংক ইউ দর্শক। আপনার কাছে আমার একটা সম্পূর্ণ কোশ্চেন আছে, তারপরে আমরা আপনার উত্তরে চলে যাব। দর্শক, আপনি এখানে 13 বছর ধরে আছেন। আপনি কি কাইন্ডলি আমাকে বলতে পারবেন যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি, যদি আপনি মাইন্ড না করেন? না না, ইমিগ্রেশন ঠিক ব্রিটিশ পাসপোর্ট আছে। আলহামদুলিল্লাহ। তো ব্রিটিশ পাসপোর্ট দুইটা। জি আলহামদুলিল্লাহ। তো আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন আর একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। না না, আমি তো ডিভোর্স সার্টিফিকেট যেটা আর কি ওটা স্যার আমাকে যে আপনারা আমি তো ইংলিশ জানি না প্রবলেম, তখন বই ধরা ভইয়া রয়েছি না আর কি। এখন স্যার আমাকে যে বয়স হয়েছে তো এখন দুকাফটারের পরখার আমার, তো আমি স্যার আমাকে দেশে যা এই দেশে তো ভালো পাওয়া যায় না, তো একটা। জি দর্শক, থ্যাংক ইউ। আপনি শুনতে থাকেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, থ্যাংক ইউ ফর ইয়োর খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক সময়ে এটা খুবই একটা বার্নিং কাইন্ড অফ ভেরি ভাইটাল। তো কাউসার ভাই, থ্যাংক ইউ আপনাকে। আবারও আপনি এই বিষয়ে যথেষ্ট একটু বলবেন। থ্যাংক ইউ মাহফুজ ভাই, থ্যাংক ইউ দর্শক। আপনি যে ফোন করছেন আপনার থ্যাংক ইউ এবং মুবারকবাদ আপনারা ফোন করছেন। সো বেসিকলি আপনার যদি ডিভোর্স আগে হইয়া থাকে আর আপনি ডিভোর্স সার্টিফিকেটটা চাইন, আগর নিয়ম অনুযায়ী যে সার্টিফিকেট চাইতে হইলে এবং 22 আগে যদি আপনার ডিভোর্স হইয়া থাকে তাহলে আপনি একটা কোর্ট আছে, যে কোর্টের কাছে আপনার সার্টিফিকেট আনতে পারবা, তার একটা নির্দিষ্ট ফি আছে। আর 22 বাদে হইয়া থাকে তাহলে এটা ডিজিটাল সিস্টেম, নতুন একটা প্ল্যাটফর্ম আছে, ওগুর মাধ্যমে এটাও আনা যায়, তার আর্কাইভ আছে। দুই জায়গাতে আপনি আপনার সার্টিফিকেট আনতে পারবা। আর যদি আপনার কোয়েশ্চেন হইয়া থাকে ডিভোর্স আপনি দিতা, তাইলে আপনি ডিভোর্স অবশ্যই আপনি দিতে পারবা, আপনার রাইট আছে, আপনি ডিভোর্স দিতে পারবা। ডিভোর্স দিতে হইলে আপনি যদি অ্যাপ্লিকেন্ট হইন তাইলে যে রেসপন্ডেন্ট আছে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড, তার ডিটেলস লাগবো, আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবো, আপনার দুজন যদি দেশে থাকেন অ্যাড্রেস লাগবো, এবং কোর্টের একটা ফি আছে 593 পাউন্ড, এটা আপনাদের দেওয়া লাগবো। কোনো ক্ষেত্রে
কোর্টের ফিটা আপনি কম হইতে পারে অথবা পুরো মাফ হইতে পারে ডিপেন্ড অন আপনার সার্কামস্টেন্সেস। থ্যাংক ইউ কাউসার ভাই, অত্যন্ত চমৎকার করে আপনি ভেঙে ভেঙে প্রশ্নের উত্তরগুলো এটা নিয়ে আসলে কাউসার ভাই আমরা যদি আলোচনা করি তাহলে অনেক লম্বা আলোচনা করা সম্ভব। আপনি দর্শক যদি আপনার কোনো আরও বেশি মতামতের প্রয়োজন থাকে বা আরও আপনি অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের বা আপনার যে প্রয়োজন তার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাউসার ভাই, আমরা যেমনটি বলছিলাম শুরুতে আমরা চেষ্টা করছিলাম আমরা আজকে স্কিল ওয়ার্কারের বিষয়ে কথা বলবো এবং স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে কথা বলবো। তো আমাদের প্রিয় দর্শক আমাদের যে দ্বিতীয় সেগমেন্টের কোশ্চেন ছিল এটা আগেই করে ফেললেন। অনেক ধন্যবাদ আবারও দর্শকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের জন্য। আমরা চলে যাচ্ছি আরও একটা কলে, আমরা আর একটা কল নিয়ে নেব। দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা অফিস খোলানো? দর্শক থ্যাংক ইউ। আমরা অফিসের অ্যাড্রেস এইটা একটা অনুষ্ঠান এখানে আমরা দিতে পারবো না। অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে যোগাযোগ করবেন আপনারা, অথবা যদি অনলাইনে যোগাযোগ করেন, অথবা যদি আপনারা কোনো যদি আপনারা স্টুডিওতে কল দিতে পারেন তাহলে হয়তো ওনারা আমাদের বা আরও কোনো অফিসের নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে। আপনি স্টুডিওতে কথা বললে হয়তো আপনি এর সমাধান পেয়ে যাবেন। থ্যাংক ইউ দর্শক আপনার কলের জন্য। ওকে কাউসার ভাই, আমরা চাচ্ছি যে আমরা স্কিল ওয়ার্কার ইমিগ্রেশনের বিষয়টা প্রথমে আলোচনা করতে চাই। ইমিগ্রেশনের যে বিষয়টা আজকে প্রথমে আলোচনা করবো তা হলো স্কিল ওয়ার্কার। বাট স্কিল ওয়ার্কারে যাওয়ার আগে যেটা মূল বিষয় থাকে তা হলো স্পন্সরশিপ লাইসেন্স। তো স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেইন যে বিষয়টা থাকে স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাউসার ভাই আমরা জানি যে কি কি ডকুমেন্টস লাগে। আমি এবং আপনি এটা নিয়ে আলোচনা করব দর্শকদের সুবিধার্থে। অবশ্যই। তো আপনি কি কাইন্ডলি বলবেন যে একটা স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশনে একটা ভুল ধারণা আছে প্রায় মানুষে কইবা যে আমি একজন কেয়ারার আইন লিতাম, আমার আম্মা বেমার, আমার নানি বেমার, আমার ইলা ঘটনাটা নাই যে আপনার আম্মা বেমার বা বেমার অবশ্যই তার লাগে কেয়ারার লাগবো, আমরা এটা ডিনাই করলাম না। তো স্পন্সরশিপ লাইসেন্স হইল কি যার ভ্যালিড বিজনেস আছে আর আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি ফুলফিল করবা, তার বাদে আপনি নিজে অথবা কোনো সলিসিটার অথবা কোনো লিগেল অ্যাডভাইজারের কাছে যাইবা, নির্দিষ্ট অঙ্কর ফি দিবা, দিয়ে আনলে আপনি অ্যাপ্লিকেশন করবা, স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করবা। আপনারও যখন ওই যাব তার বাদে আপনি কোস্ট লেটার ইস্যু করিয়া খাজারে আপনি আনতে পারবা। আর কেয়ারের ক্ষেত্রে যদি আপনি স্পন্সরশিপ লাইসেন্স তৈলে ইনো আপনার একটা কেয়ার এজেন্সি থাকতে হবে, হিগু আরও তোরা কঠিন সিকিউসি অ্যাপ্রুভেল থাকতে হইব। ইগু নর্মাল বিজনেস না, ইগু তোরা এক্সট্রাঅর্ডিনারি স্কিল বিজনেস আর কি। তো যারা স্পন্সরশিপ লাইসেন্স করতে চান তাদের কাছে অনুরোধ থাকবো আপনারা নিজে তো চেষ্টা করিয়া পারেন তো ভেরি ওয়েল অ্যান্ড গুড। তো বেটার আপনি যদি কোনো লিগেল অ্যাডভাইস কেউ কাছ থেকে নেন এটা বেটার হইব, আপনার স্পন্সরশিপ লাইসেন্সটা আপনি আশা করা যায় আপনি ফাইলিবা আর কি। আপনি আরো কিছু স্পন্সরশিপ লাইসেন্সের ফি একটু মানুষের কইয়া দুকা কত টাকা ফি লাগবে? স্পন্সরশিপ লাইসেন্সের যেটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বললেন যে স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে ডিউ ডিলিজেন্সগুলো চেক করতে হবে যে আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসের অ্যাট লিস্ট আমি মোটামুটি যদি নাম্বারিং করা যায় তাহলে দেখা যাচ্ছে মোরালেস 12-13টা ডকুমেন্ট লাগে। ওই 12-13টা ডকুমেন্টস খুবই কমন ডকুমেন্টস, এই ডকুমেন্টগুলো লাগে। নতুন যে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে তাতে আরও কিছু বিষয় যোগ করে তারা। এটা যদি আগে দিয়ে দেওয়া যায় তাহলে অ্যাপ্লিকেশনটা রিলেটিভলি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সময় কম লাগে। জাস্ট আমি কইলাম এই যে 10টা বা 12টা ডকুমেন্ট এটা আসলে মোস্ট অফ অল বিজনেসের আছে, আপনার ডোনানের কিছু নাই, এগুলো আছে আপনার তোর খালি 2-1টা হয়তো এড করা লাগবে স্পন্সরশিপ লাইসেন্সের লাগে। আপনার যদি কাইন্ডলি আমরা দর্শক উদ্দেশ্যে শেয়ার করেন। জি কাউসার ভাই, কিন্তু এখানে জেনারিক একটা ইনফরমেশন কিন্তু ভিন্ন ভিন্ন যে বিজনেস থাকে, বিজনেসের যে ভিন্নতা থাকে, নেচার অফ বিজনেস অনুযায়ী আপনাকে ভিন্ন ভিন্ন ডকুমেন্ট দিতে হতে পারে। যেমন মনে করেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আমরা যেটা কমন হয় রেস্টুরেন্টের ক্ষেত্রে কোনো রেস্টুরেন্টের লাইসেন্স থাকে, ড্রিঙ্কসের লাইসেন্স থাকে, কোনো রেস্টুরেন্টের ড্রিঙ্কসের লাইসেন্স থাকে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ড্রিঙ্কের লাইসেন্স দিতে হবে, অন্য ক্ষেত্রে আপনাকে দেওয়া লাগছে না। আপনার লিজ লাগবে, আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেটটা লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এটা অনেকে বলে যেটা 3 মাস থেকে 6 মাস, 1 মাসে দিলেও হয়, অনেক ডিপেন্ড করে।
মোস্ট রিসেন্টলি যে জিনিসটা তারা চাচ্ছে যে ডাইরেক্টরের 5 ইয়ার্সের অ্যাড্রেস হিস্ট্রিটা তারা চায়, এটা যদি আমরা দিয়ে দিতে পারি দর্শক, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা রিলেটিভলি কুইকলি আসতে পারে। তাই নাহলে অনেকদিন পরে দেখবেন আপনাদের কাছে নতুন একটা ডকুমেন্ট চেয়ে পাঠাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে দীর্ঘসূত্রিতা বেড়ে যাচ্ছে। সো আমরা যেটা করব সেটা হলো যে আমাদের ডকুমেন্টসগুলো পারতপক্ষে আগে থেকে আপলোড করে দিলে আপনার আউটকামটা তাড়াতাড়ি আসবে। দর্শক, আমরা বিরতিতে যাব খুব অল্প সময়ের ভিতরেই। তার আগে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, একটা সুন্দর সাকসেসফুল লাইসেন্সের জন্য একটা ভালো অ্যাপ্লিকেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা যদি আপনি নিজে করতে পারবেন তাহলে নিজে করবেন, অথবা যদি কোনো আইনজ্ঞের পরামর্শ লাগে তাহলে আপনি আইনজ্ঞের পরামর্শ নেবেন। আমরা ব্রেকের পরে আপনাদের সাথে আবার কথা হবে এই বিষয় নিয়ে। দর্শক, আমাদের সাথেই থাকুন। প্রশ্ন থাকলে আমাদের কাছে আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আপনাদের সাথে বরাবর মতো আছি আমি মোল্লা মাহফুজুল ইসলাম, এবং আমাদের সাথে আছেন সলিসিটার কাউসার কুরাইশি ভাই। থ্যাংক ইউ কাউসার কুরাইশি ভাই, আমরা যেটা বলছিলাম যে আপনার একটা ইম্পর্টেন্ট ইস্যু, আপনি তো সিলেটি বুঝুন। জি জি, কেন বুঝবেন, হাফ সিলেট না, আমাদের দর্শকরাদের জন্য হয়তো সুবিধা সিলেটি আর নন শুদ্ধ বাংলা বললে আর কি কোনো সমস্যা নেই। ওকে, সো ওই যে আপনার যে ডকুমেন্টগুলোর কথা হইরা, এর মধ্যে একটা ডকুমেন্ট তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হইলো ইন্স্যুরেন্স, লাইবিলিটি ইন্স্যুরেন্স। তো এটা সম্পর্কে আমরা দর্শকরা আপনি যদি একটু শেয়ার করতা প্লিজ। অবশ্যই, থ্যাংক ইউ কাউসার ভাই। আমি যেমনটি বলছিলাম যে এটাতে অ্যারাউন্ড 13টা থেকে 14টা ডকুমেন্টস, ভাইটাল ডকুমেন্টস লাগে। তার ভিতরে অবশ্যই যেমন কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। অনলাইনে সার্চ দিলেই আপনি নিজে নিজে করতে পারবেন। এটার জন্য আমার মনে হয় না যে কোনো সাহায্যের দরকার আছে কারণ তারা আপনাকে দেওয়ার জন্য উদ্গ্রীব থাকবে। বাৎসরিক একটা ফি আছে, সেটা দিয়ে আপনি অবশ্যই এটা করে নিতে পারবেন। তো ওই যে 14টা ডকুমেন্ট আছে, নিশ্চয়ই আপনি কোনো আইনজ্ঞের সাথে বা আপনি নিজেও একটু খোঁজ খবর নিলে, একটু .gov ওয়েবসাইটে যেয়ে আপনি যদি চেক করেন তাহলে দেখতে পাবেন যে মোরলেস কোন ডকুমেন্টসগুলো আমাদের জন্য প্রয়োজন হয়। দর্শক, আমরা ফিরে আসছি স্পন্সরশিপ লাইসেন্সের রিকোয়ারমেন্টগুলোর ব্যাপারে। স্পন্সরশিপ লাইসেন্স যেটা কাউসার ভাই বললেন যে আমাদের ফিজ এর ব্যাপার, একটা ফিজ থাকে, গভর্নমেন্টের ফি, হোম অফিসের ফি। এটা হচ্ছে 536 পাউন্ড, ডিপেন্ডস অন দ্য সাইজ অফ ইউর বিজনেস। এটা বেশি হতে পারে যদি আপনার বিজনেস বড় হয়, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়নের উপরে যদি হয় তাহলে ভিন্নতা থাকে। তো যাই হোক, আমরা ইন জেনারেল স্ট্যান্ডার্ড বিজনেস যেটা 2 মিলিয়নের নিচে আছে তাদের নিয়ে আলোচনা করছি মূলত। সেই ক্ষেত্রে আপনার 536 পাউন্ড হচ্ছে হোম অফিসের ফিজ। দেন আমরা এটাকে এক্সপারেট, এটাকে কুইকার যদি আমরা নিতে চাই, ফাস্টার সার্ভিস নিতে চাই, তাহলে আরও 500 পাউন্ড দিলে ইন জেনারেল 10 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনি একটা স্পন্সরশিপ লাইসেন্স পেয়ে যেতে পারেন। অন্য যে কোনো অ্যাপ্লিকেশন থেকে স্পন্সরশিপ লাইসেন্সটা কুইক হয়। অন্য যে কোনো অ্যাপ্লিকেশন, হোম অফিসের জন্য যে কোনো অ্যাপ্লিকেশন, স্পাউস ভিসা, ভিজিট ভিসা, যে কোনো, এটার থেকে এই অ্যাপ্লিকেশনটা কুইকার রেসপন্স হবে। ইন জেনারেল 8 উইকস নেয় যদি আপনি স্ট্যান্ডার্ড সার্ভিস করেন। আমি দেখছি ইন জেনারেল প্র্যাকটিসে দেখা যায় যে সাধারণত 4 থেকে 6 সপ্তাহের ভিতরে দিয়ে দেন, আনলেস অ্যান্ড আনটিল দেয়ার আর সাম মোর কমপ্লিকেটেড ম্যাটার। যদি কমপ্লিকেটেড হয় তাহলে তারা উইদিন 8 উইকসের ভিতরে বা এন্ড অফ মোরলেস 8 উইকসের ভিতরে আপনাদেরকে তারা জানায় দেয় যে বিকজ অফ দিস আমরা আপনাদেরকে দিতে পারছি না, বাট আমরা এই ডকুমেন্ট দিলে আমরা আপনাদের সাহায্য করতে পারবো। বা তারা কমিউনিকেটিভ থাকে বেশ, বিকজ এটা একটা বিজনেস ম্যাটার, বিজনেস টিম ডিল করে, এই জন্য তারা এটা রিলেটিভলি কুইকলি দেওয়ার চেষ্টা করে, কারণ এটা একটা ইকোনমির সাথে অবশ্যই জড়িত আছে। রাইট, যেটা আমি বলতে চাচ্ছিলাম কাউসার ভাই, এটাকে আপনি এক্সপায়ারেট করতে পারেন, তাড়াতাড়ি নিতে পারেন। কেমন করে? আপনি যদি 500 পাউন্ড যে ফিজ আছে সেটা যদি দিয়ে দেন তাহলে এটা ইন জেনারেল 10 ডেজের ভিতরে, 10 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাকে দিয়ে দেয়। হাউএভার এটা গ্যারান্টেড না যে আপনাকে 10 ডেজের ভিতরে দিবে। পয়সা দেওয়ার মানেই এটা না যে আপনারটা তাড়াতাড়ি তারা দিয়ে দিবেন। যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে তারা এটা অবশ্যই দিয়ে দিবে। আপনি এটা একদিনের ভিতরে পেতে পারেন চাইলে, সেই ক্ষেত্রে ফিস 8,000 পাউন্ডের মধ্যে দিতে হবে আপনাকে, তাহলে আপনি একদিনের ভিতরে পেয়ে যাবেন যদি আপনার প্রোভাইডিং যে অল আদার ডকুমেন্টস ইজ সাফিসিয়েন্ট টু গ্রান্ট ইউ এ স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন। যখন আপনি স্পন্সরশিপ লাইসেন্স পেয়ে গেলেন, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে তখন এই জিনিসটাই আমি চাচ্ছি যে করণীয়। স্পন্সরশিপ লাইসেন্স পাওয়ার পর একজন স্পন্সরশিপ লাইসেন্স ওনারের, একজন বিজনেস ওনারের করণীয় সম্পর্কে আমরা যদি একটু ডিসকাস করি তাহলে আমাদের কমিউনিটি, আমাদের
ভাইরা বোনেরা উপকৃত হবে। অ্যাবসলিউটলি কাসর ভাই, আমি আপনাকে প্লিজ ওকে, তো যেটা আমরা মূলত আলোচনার ভিতরে আনতে চাই যে এমপ্লয়ার্সের রেসপন্সিবিলিটি, এমপ্লয়ার্সের করণীয় এবং এমপ্লয়ির করণীয়, এটা আপনাকে খুব বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি যদি হোম অফিসের .gov ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা নিয়ে নেন তাহলে দেখবেন যে খুব ক্লিয়ারলি, কোনো ভেগ নাই, একটু পড়া আছে, একটু পড়ে নিতে পারবেন চাইলে, দেখতে পাবেন যে খুব ক্লিয়ার করে বলা আছে এমপ্লয়ার্সের রেসপন্সিবিলিটি, এমপ্লয়িজের রেসপন্সিবিলিটি। আমরা সেটা আসলে একটা লম্বা আলোচনার বিষয়। আমি যেটাতে মূল যেতে চাচ্ছি কাসর ভাই, আমরা একটা স্পন্সরশিপ লাইসেন্স পেয়ে গেলাম, তার পরবর্তী করণীয়টা কি? আমরা দুই ধরনের মানুষকে আমরা নিয়োগ দিতে পারি, একটা হচ্ছে ডিফাইন, একটা হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড বা নন ডিফাইন্ড। আনডিফাইন্ড যেটা, সেটা হচ্ছে আপনি ইন কান্ট্রি, জাস্ট টু বি প্রিসাইজ। আর ডিফাইন্ড যেটা, সেটা হচ্ছে আউটসাইড দ্য ইউকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার স্কিল্ড ওয়ার্কারকে এদেশে আনার জন্য যে অ্যাপ্লিকেশন বা যে কস্টটা আপনি ইস্যু করবেন, সেটা হচ্ছে ডিফাইন্ড কস্ট। ইন জেনারেল যেটা হয় দর্শক, আপনারা যাদের আছে লাইসেন্স তারা জেনে থাকবেন, যাদের নাই তারা হয়তো পড়াশোনার মাধ্যমে বা কারোর কাছ থেকে পরামর্শ নিলে জানতে পারবেন যে ডিফাইন্ড কস্টের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয় আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ অ্যাপ্লাইড অন দ্য টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ফরেন বলতে পারেন, যে ডিফাইন, যে আউটসাইড দ্য ইউকের যে অ্যাপ্লিকেন্ট আছে, ওনার ডিটেলস দিতে হবে, ওনার পাসপোর্ট নম্বর, নেম, ডেট অফ বার্থ, আদার ডিটেলস দিলে ওইখানে একটা জায়গা আছে, ওইটা রিজন ফর দ্য কস্ট দিয়ে ওইখানে জিনিসগুলোকে যদি আপনি সুন্দর করে তুলে ধরতে পারেন, কোন পজিশনে ওই এমপ্লয়িকে আপনি আনতে চান, সেই পজিশনে যদি আপনি অ্যাপ্লিকেশন ঠিকমতো করতে পারেন, তাহলে ইন জেনারেল হোম অফিস গ্রান্ট করে অ্যালোকেশনের জন্য। তখন অ্যালোকেশন যখন তারা গ্রান্ট করে, তখন আপনারা সেটাকে ইস্যু করতে পারবেন ওই অ্যাপ্লিকেন্টের জন্য। এটা আপনি সুইচ করতে পারবেন না ইন জেনারেল। যেমনটি আপনি করতে পারবেন আনডিফাইনের ক্ষেত্রে। আনডিফাইনটা আপনাকে 2টা বা 1টা বা 3টা বা 5টা দিয়ে দেওয়া যদি হয় কস্ট, সেই কস্টটাকে আপনি যে কোনো মানুষকে অ্যালোকেট করতে পারেন, ইস্যু করতে পারেন। কিন্তু ডিফাইনের ক্ষেত্রে আপনি যার নামে কস্টটা নিয়ে আসবেন, ইন জেনারেল তাকে ইস্যু করতে হয়। যদি আপনি ইস্যুটা চেঞ্জ করতে হয়, তাহলে আবার হোম অফিসের কাছ থেকে ইনফরমেশন চেয়ে বা চেঞ্জ করে তাদের কাছে রিকোয়েস্ট করলে এটা তারা অ্যালাউ করতে পারে। ফিজের ব্যাপারটা নেই, ফিজ যখন আপনি ইস্যু করবেন তখন। তো কাসর ভাই খুব রাইটলি বললেন, ফিজটা ভেরি ইম্পর্টেন্ট। দর্শক আমাদেরকে জানতে হবে ডিফাইনের ক্ষেত্রে মোস্টলি যেটা হয়, সেটা আপনাকে একটা কস্ট ইস্যু ফি থাকে 2 ক্ষেত্রেই। হাউএভার ডিফাইনের ক্ষেত্রে মোস্টলি আপনাকে যেটা দিতে হয় সেটা ISC, ইমিগ্রেশন স্কিল চার্জ। তো কস্টের কথা যখন বললেন কাসর ভাই, আমরা একটু কুইকলি বলে ফেলবো কস্টগুলো কী আছে। নাম্বার 1, কস্ট ইস্যু ফি £239, যেটা 199 ছিল, এটা চেঞ্জ হয়ে এখন 239 হয়ে গেছে। তারপরে যদি এটা ডিফাইন হয়, যদি ISC লায়েবল হয়, ইভেন এই দেশের ক্ষেত্রে ISC উইচ ইজ ইমিগ্রেশন স্কিল চার্জ যদি লায়েবল হয়, তাহলে 364 টাইমস অ্যাজ মেনি ইয়ার্স আপনি ইস্যু করবেন, তত দিনের জন্য এটাকে টাইম দিতে হবে। সে 5 বছরের জন্য হলে টাইম 5, 364 টাইম 5, 2 বছরের জন্য হলেন সো অন অ্যান্ড সো ফর্থ। এখন যদি আপনি আনডিফাইন্ড কস্ট ইস্যু করেন, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনার ISC লায়েবল না, সেক্ষেত্রে আপনাকে ISC দিতে হবে না, কিন্তু 239 ইন জেনারেল দেওয়া লাগবে, যেটা কস্ট ইস্যু ফি। এরপরে যেটা আসে মেইনলি কাসর ভাই, তা হলো আপনার IHS, যেটা ইমিগ্রেশন হেলথ চার্জেস। এটা তো সবার জন্যই স্ট্যান্ডার্ড সমান, এটা আপনারা জেনে থাকবেন। এটা 624 থেকে এখন অলমোস্ট ডবল হয়ে গেছে, £1035, উইচ ইজ রিলেটিভলি, অনেকে বলেন যে এটা একটা খুবই একটা টু মাচ বা চাপায় দেওয়ার মতো একটা ব্যাপার। আমি আশা করব যে এটার কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটাকে যদি আমরা কমাতে পারি, বা এটার জন্য যদি কোনো জুডিশিয়াল রিভিউ বা কোনো কিছু হয়, সেটা যেন হয়, আমি আপনি এবং সবাই আমরা এটা আশাবাদী। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে £1035, কাসর ভাই রাইটলি বললেন, 1035 টাইম অ্যাজ মেনি ইয়ার্স। তারপরে ভিসা ফিজ, এখন ভিসা ফিজও চেঞ্জ হয়ে গেছে। যদি দেশের বাইরে থেকে হয় তাহলে একটা, দেশের ভিতর থেকে হলে একটা, 3 বছরের বেশি হলে একটা, 3 বছরের কম হলে একটা। 3 বছরের কম হলে দেশের ভিতরে £287, দেশের বাইরে হলে এটা £719, দেশের বাইরে হলে 3 বছরের উপরে 1400 সামথিং,
দেশের বাইরে ইন কান্ট্রি হলে 1600 সামথিং। আপনি একদম মুখস্থ সব ফিল না মুখস্থ ইন এ সেন্স যে দর্শক এটা খুব ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা কে অবশ্যই না মানুষ তখন বাজেটটা করতে পারলো ইজিলি যে হ্যাঁ আমাকে কত টাকা লাগতেছে একটা অ্যাপ্লিকেশনের জন্য। ইঞ্জিনিয়ার দেখবেন যে তারা এটা নিয়ে কোথা থেকে ও ভাই আমাকে এক বাজেটটা বলবেন, তো সেই ক্ষেত্রে তারা ডিফাইন করতে পারবে যে তারা কি আসলে ইনফর্মড ডিসিশন নেওয়া সম্ভব হয় যে লুক I want to go for 3 years, 5 years, 4 years, so on and so forth. Again, আমি একটা জিনিসকে খুব যারা প্র্যাকটিসে আসি যারা প্র্যাকটিসে আসেন তারা জানবেন এই ব্যাপারটা যে অনেক সময় এদেশের থেকে যারা ইন কান্ট্রি সুইচ করেন তাদের ক্ষেত্রে আইএসসি কিছু কিছু ক্ষেত্রে লায়াবল হয়, কিছু কিছু ক্ষেত্রে লায়াবল হয় না। কিন্তু এটাকে মনে রাখতে হবে যে এটা যদি স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমরা ধরে নেই তাহলে 3 বছরে বা 4 বছর পর্যন্ত তারা আইএসসি ফ্রি থাকতে পারে। দর্শক আমরা একটা কল নিব, আমাদের যে একটা কলার আছে দেখি কি বলছেন দর্শক। দর্শক আমরা বোধহয় কলটাকে হারিয়ে ফেললাম। আমরা আবারও যদি উনি ফিরে আসেন তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে উত্তর দিতে। যাই হোক আমরা যেটা ছিলাম আমরা ব্রেকের আমাদের খুব বেশি দেরি নাই, অনেক আসলে ইনফরমেশন দেওয়ার বিষয় আছে অনেক, আপনারা চেষ্টা করবেন যারা যতগুলো ইনফরমেশন মাহফুজ ভাই যে বিষয়গুলো যদি কেউ স্পন্সরশিপ লাইসেন্স করতেই চান তাহলে আমার পরামর্শ থাকবে উনি যেন কোনোভাবেই কোনো একজন সলিসিটার কাছে অথবা মিনিমাম একজন আইনের পারদর্শী কোনো ব্যক্তির কাছে, লয়ারের কাছে অথবা ইমিগ্রেশন অ্যাডভাইজারের কাছে যান, এতে ওনার হেল্প হবে এবং সাকসেস রেটটা হাই হবে। নিজে নিজে চেষ্টা না করে এটা গেলে ওনার জন্যই ভালো। সুন্দর করে বললেন কাউসার ভাই, অ্যাবসলিউটলি ট্রু, রাইট, কারেক্ট, যেটাই আপনি বলেন না কেন মানি ওয়েল স্পেন্ড হতে হবে। সো সেই সুবাদে আমরা বলবো যে দর্শক আপনারা আইনি পরামর্শ নেবেন, না নিলে আপনারা আপনাদের মতো করে করবেন। ওয়েলকাম ব্যাক দর্শক, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। বরাবরের মতো কাউসার ভাই এবং আমি আপনাদের সাথে আছি। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত অথবা কোনো জিজ্ঞাসা থাকে আমাদের স্টুডিও লাইনে ফোন করতে পারবেন, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, অথবা আপনারা যদি কোনো চান যে ইমেল করবেন, SMS করবেন, সেগুলোর জন্য আলাদা অপশন আছে, আপনারা স্ক্রিন নিচে দেখতে পাবেন। কাউসার ভাই আমরা যেটা বলছিলাম আসলে এটা অনেক বড় আলোচনা, অনেক সময়েরও ব্যাপার, অনেক সময় একটা বিষয় হচ্ছে যেটা খুব হট মানুষের জন্য টু মাচ ইনকোয়ারি অ্যাবাউট যে আমি ওইটা থেকে ওইটা সুইচ করতে পারবো কিনা, ওইটা থেকে ওইটা সুইচ করতে পারবো কিনা, এই বিষয়টা যে আপনি তো ওয়ান অফ দ্য এক্সপার্ট ইন। থ্যাংক ইউ কাউসার ভাই, থ্যাংক ইউ আপনার নাইস কমেন্টের জন্য। দর্শক কাউসার ভাই একটা প্রয়োজনীয় কোশ্চেন আপনাদের তরফ থেকে করলেন যে কে সুইচ করতে পারবে কে করতে পারবে না, এটা মানে ওয়ার্ক ভিসায় এটা দ্য মোস্ট বার্নিং কোশ্চেন। এখন আমরা এটা জানতে পারি যে কে করতে পারবে না, তখন আমরা বুঝতে পারবো যে কে করতে পারবে। তো মোস্ট আমরা একটা কোশ্চেন বোধহয় আমাদের কোনো দর্শকের আছে, আমরা একটু কলারে চলে যাই। কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল এই কাউসারের কাছে, এই স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আইএসসি ব্যাপারে, যে আপনি বলছিলেন যে স্টুডেন্টদের স্পন্সরের সাথে আইএসসি 4 বছর পর্যন্ত কি। দর্শক আমরা বোধহয় আপনাকে হারিয়ে ফেলেছি, আমি আপনার কোশ্চেনটা বোধহয় বুঝতে পেরেছি। এটা IHS না, এটা ISC, ইমিগ্রেশন স্কিল চার্জ। তো স্কিল চার্জের একটা কমপ্লিকেটেড ইকুয়েশন আছে। স্কিল চার্জটা কোনো কোনো ক্ষেত্রে আপনাকে না দিলেও হবে, শুধুমাত্র যদি আপনি স্টুডেন্ট থেকে ফার্স্ট টাইম স্কিল ওয়ার্কার ভিসায় যান, সেই ক্ষেত্রে আপনার জন্য আমি কোশ্চেনটা নিয়ে নিলাম। তো এই ক্ষেত্রে আপনার ISC ইমিগ্রেশন স্কিল চার্জটা দেওয়ার প্রয়োজন নেই আপ টু 4 years, নট 5 years। কারণ হচ্ছে যে আপনি এটাকে 4 years পর্যন্ত ইউজ করতে পারেন। নিউ এন্ট্রেন্টের যে ব্যাপারটা থাকে এখানে এটা আরও বিশদ আলোচনার বিষয় আছে, কিন্তু এক কথায় বলতে গেলে আপনি 4 years পর্যন্ত, মনে করেন আপনি স্টুডেন্টশিপ শেষ করেছেন, এর 4 বছর পর্যন্ত আপনি এই ISC এক্সামশন পাবেন। সেটা কি 364 পাউন্ড পার ইয়ার আপনাকে দেওয়া লাগবে না। আশা করি দর্শক আপনার কোশ্চেনের উত্তর আপনি পেয়ে গেছেন।
সরি আপনাকে আমরা হারিয়ে ফেলেছি, আমি জানি না আর কোনো কোশ্চেন আপনার ছিল কিনা। তো থাকলে আবার এটা আইএস আইএইচএস না, এটা আইএসসি, ইমিগ্রেশন। দুইটা আলাদা আলাদা চার্জ, দুইটা আলাদা আলাদা চার্জ। থ্যাংক ইউ ভাই ক্লিয়ার করার জন্য। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমরা মেইন ফোকাস আছে যে কোন খেখে চেঞ্জ করতে পারবা, মানে দর্শক যদি আমরা জেনে ফেলি যে কে কে করতে পারবে না, তাহলে রিলেটিভলি ইজিয়ার হবে কে কে করতে পারবে, কারণ কে কে করতে পারবে তার পরিমাণ অনেক বেশি কে কে করতে পারবেন না। তো যারা পারবেন না তারা হচ্ছেন ইন জেনারেল যে যদি স্টুডেন্টের প্যারেন্ট হন, শর্ট টার্ম ভিসায় থাকেন, যদি সিজনাল ওয়ার্কার থাকেন, যদি ইমিগ্রেশন বেইলে থাকেন কেউ, অথবা যদি কেউ আউটসাইড ইমিগ্রেশন রুলের ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ডিসক্রিশনারি লিভ, এটা সাবজেক্ট টু কিছু আলোচনার বিষয় আছে। এটা মোটামুটি মোটা দাগে এইগুলো এই ধরনের যারা আছেন তারা ছাড়া বাকিরা সবাই করতে পারবেন, সাবজেক্ট টু আপনি অন্য অন্য ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারবেন। এখন আপনি কাউসার ভাই দর্শকদের ক্ষেত্রে থেকে আপনি এই কোশ্চেনটা আমাকে করতে পারেন চাইলেই, যে তাহলে সে ফর এক্সাম্পল একটা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট করতে পারবেন কিনা? অফকোর্স করতে পারবেন, প্রোভাইডিং ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে ক্রাইটেরিয়া যদি মেইনটেইন করেন, মিক্স করেন, তখন তো করতে পারবে। এখন খালি ডিপেন্ডেন্ট সবার ঢালাও পাবে না, একটু কারেক্ট। কাউসার ভাই এখানে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। যদি আমরা একটু পিছনের দিকে যাই তো আমরা দেখবো যে একটা চেঞ্জেস আসছে 17 জুলাই জুন লাস্ট ইয়ারে। সেই ক্ষেত্রে এমনটা হয়ে গেছে যে দুপুরবেলায় তারা বলে দিচ্ছে যে স্টুডেন্ট ক্যান সুইচ। ইন দ্যাট কেস আমরা এটা জেনে থাকবো যে কিছুদিন পর্যন্ত একটু ফ্লেক্সিবল ছিল ডিপেন্ডেন্টের ক্ষেত্রে, পরবর্তীতে ডিপেন্ডেন্টে সুইচ করতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস ইওর স্পাউস বা যে স্টুডেন্ট আছে উনি ওনার কোর্সটা কমপ্লিট করেছেন, অথবা সার্টিফিকেট অফ কমপ্লিশন দেখাতে পারবেন, অথবা তার কাস্ট ইস্যু ডেট ইজ বিফোর হিজ অর হার কজ ইস্যু ডেট। এখানে কিছু জিনিস আছে যেটা বোঝার বিষয় আছে, এটা এত বেশি কঠিন কিছু না। আপনি বা আমি .gov-এর ওয়েবসাইটে গেলে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। যদি আপনি তারপরে বুঝতে না পারেন, অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর কাছে গেলে আপনি এই ব্যাপারটা ভালো মতো বুঝে নিতে পারবেন আশা করা যায়। কাউসার ভাইয়ের মতো যারা যোগ্য আছেন এই ব্যাপারে তারা ডেফিনেটলি আপনারা এই বিষয়ে মানে এটা আলোচনা দাবি রাখে। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনার একটা অ্যাপ্লিকেশন very important to be successful once your application is correct. যদি কাউসার ভাই একটা কথা এই আমি দর্শকদের না বলে পারছি না, আমি আমার যেহেতু আমার এখানে আমরা আমাদের বিষয়ে বলবো না, তারপরেও প্র্যাকটিসিং ক্ষেত্রে দেখা যায় কি, আমি দুঃখের সাথে বলছি কাউকে ডিসরেসপেক্টফুলি না, যে আমি এই পর্যন্ত যতটা কজ আমার কাছে যদি কেউ কখনো নিয়ে আসে আমি দেখছি 99.99% কজ ভুল কোনো না কোনো জায়গায়। সো ইজি এটাকে পারফেক্ট কিন্তু অত রকেট সায়েন্স নাই, ইটস ভেরি সিম্পল এক পেজের একটা কস্ট, কিন্তু লট অফ ইনফরমেশন আছে অনেকগুলো, একটু ধৈর্য সহকারে দিতে হবে। তো আপনারা যেই কস্ট ইস্যু করবেন সে যেই হোক না কেন, দয়া করে একটু সময় নিয়ে, এটা কোনো কঠিন কিছু না, কাইন্ডলি এটাকে একটু সময় বেশি নিয়ে একটু রিসার্চ করে তারপর কস্ট ইস্যু করবেন, যাতে যে ভদ্রলোক যে ভদ্রমহিলা যে অ্যাপ্লিকেশনটা করবেন ওনারা যেন অ্যাপ্লিকেশনটা ওনাদের সাকসেসফুল হয়। আমার এবং আপনার সরি ইজ নট গুড এনাফ ফর দ্য অ্যাপ্লিকেন্ট। সো আমরা এই বিষয়টাকে খেয়াল রাখবো, যারা আমরা এই পেশার সাথে জড়িত আছি, অথবা যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করছি, অথবা যে নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে, তাদের ক্ষেত্রেও একই ব্যাপার থাকবে। বিকজ এটা একটা আরও একটা বিষয় জানা দেওয়া দরকার, যে এইটা একটা নন রিজার্ভ লিগ্যাল অ্যাক্টিভিটিস, এটা যে কেউ করতে পারবেন। এটার জন্য আপনার আইনজ্ঞের কাছে যেতেই হবে এমন কোনো জরুরি বিষয় না, আপনি নিজেও করতে পারবেন। দয়া করে নিজে ট্রাই করুন, আপনি ওয়েবসাইটে যান, চেক করেন স্কিল ওয়ার্কার, অ্যাপেন্ডিক্স স্কিল ওয়ার্কার। বিলিভ মি, আপনি যদি একটু সময় ব্যয় করেন, বিশ্বাস করেন, আপনি আমার কাউসার ভাইয়ের চাইতেও বেশি জানতে পারবেন, আপনার ইনফরমেশন দিতে পারবেন। আপনার ইম্পর্টেন্ট যে আপনি জেনে থাকবেন যে আপনার কী রেসপন্সিবিলিটি আছে, আপনার এমপ্লয়ির কী রেসপন্সিবিলিটিস আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট যে আপনার লাইসেন্সটা রিভোক হয়ে যেতে পারে ছোট একটা মিস্টেকের কারণে। ভয় দেওয়ার জন্য বলছি না, আপনাকে অবশ্যই এটাকে আপ টু ডেট রাখতে হবে। সেখানে আরও আলোচনার দাবি রাখে এখানে, যেমন এইচআরের একটা ব্যাপার থাকে, এমপ্লয়ি রেসপন্সিবিলিটি, এমপ্লয়ি রেসপন্সিবিলিটিগুলোকে সঠিকভাবে ফুলফিল করতে হবে। তাদের হলিডেজের ব্যাপার, তাদের বিভিন্ন যে ডিউ ডিলিজেন্সগুলো থাকে এগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে হবে, তাদের ডাটা প্রোটেকশন ঠিক থাকতে হবে, তাদের এমপ্লয়ারকে জানতে হবে
তাদের প্রসিজার কি, তারা কীভাবে আনঅথরাইজ অ্যাবসেন্ট অথবা আনঅথরাইজ এমপ্লয়িকে কীভাবে হোম অফিসে রিপোর্ট করবেন, এগুলোর বিস্তারিত দেওয়া আছে হোম অফিসের ওয়েবসাইটে। দয়া করে কারো কাছে না শুনে আপনারা, আমি বারবার এই কথাটা বলছি এই কারণে যে মোস্ট রিলায়েবল সোর্স ইজ homeoffice.gov সোর্স। কাইন্ডলি .gov এর সোর্সে যাবেন, প্রকৃত তথ্য অনুযায়ী কাজ করবেন। যেটা যে আপনারা অনেক সময় যখন কোনো গুগলে সার্চ করবা আপনার খেয়াল করবা পয়লা যে 2-3টা আইব, এগুলা স্পন্সার, এগুলা রিয়েল নাই, ওয়েবসাইট নাই। রিয়েল ওয়েবসাইট স্পেশালি দোজ সর্ট অফ ইনফরমেশনের লাগি আপনারা গভ ওয়েবসাইটও যাইতে হইব, এবং এটা হয়তো ফয়লেও আইতো না, আপনার গুগলে সার্চ করেন যে ফয়লেও আইতো না, ফয়লা দেখ মানে স্পন্সার লেখা 2-3টা, তার বাদে গভ ওয়েবসাইট আইতে পারে অথবা ফয়লেও আইতে পারে, কিন্তু মেজরিটি টাইম দেখা যায় গুগল সার্চও 3 অথবা 4 নম্বর বারে আয়। আপনি হন থেকে ইনফরমেশনটা নিবা অন্য কোনো জায়গা থেকে নিবেন, তখন আপনি রাইট ইনফরমেশনটা পাইবেন। অ্যাবসলিউটলি কারেক্ট। এন্ড এটা আমাদের দায়িত্ব, বা আমরা যারা এই বিষয়ে এই পেশায় আছি অথবা যারা এটা নিয়ে প্র্যাকটিস করেন তাদের দায়িত্ব এটা ইনফরমেটিভ থাকা। লেটস হ্যাভ দ্য ইনফর্মড ডিসিশন। দোজ হু আর টেকিং দ্য ডিসিশন, দে আর রাইট প্লেস, রাইট ফ্রেম অফ মাইন্ড, রাইট ইনফরমেশন নিয়ে তারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে, যাতে করে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়। আমাদেরকে মনে রাখতে হবে এই অ্যাপ্লিকেশনগুলো যথেষ্ট কস্টলি, যথেষ্ট সময় সাপেক্ষ, যথেষ্ট আশা ভরসা এটার সাথে অনেকে জড়িত থাকে। ইন কান্ট্রি বলেন, আউট কান্ট্রি বলেন, কসবে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই বিষয়টাকে সিরিয়াসলি নেই। আমি কোনো সময় বলি ইটস লাইফ টাইম ইভেন্ট। প্লিজ ইউ উইল অনলি অ্যাপ্লাই ওয়ান টাইম ফর ইউর সেকেন্ড টাইম ইউ উইল এক্সটেন্ড। সো দেয়ারফর প্লিজ টেক এক্সট্রা টাইম কাইন্ডলি ফর ইউর ওন ইন্টারেস্ট, নট ফর আস। এটা আমাদের পরামর্শ থাকবে যে এটা তো একজন মানুষের তার ওন প্রপার্টি। যখন একজন মানুষ একটা লাইসেন্স ফাইল দিল, আপনি যখন একটা লাইসেন্স ফাইল দিলা, লাইসেন্সটা আপনার ওন প্রপার্টি। এটা লাইক আপনার যে টানজেবল প্রপার্টি যেগুলো আছে ওগুলো লেখানো একটা, যদিও এটা ইনটানজেবল প্রপার্টি, বাট এটা আপনার একটা স্থায়ী একটা প্রপার্টি। যদি আপনি লুক আফটার করেন এগুলো থেকে আপনি অনেক বেনিফিট পাইবেন। একজন কত সুন্দর কথা বলেন। আমরা এটার মূল ভিত্তিটা কি যে আমাদের স্কিলড যেসব ওয়ার্কার আছে তার শর্টেজ আছি আমরা। এই ক্ষেত্রে আপনি একজন স্কিল ওয়ার্কার নিলে অ্যাটলিস্ট 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, কেউ বাধ্য না আপনার সাথে 5 বছর থাকবে বা 1 বছর থাকবে। অবশ্যই এটাতে আপনি তাকে টার্মিনেট করতে পারবেন, যে এমপ্লয়ি থাকবে সে নিজে থেকে চলে যেতে পারবে। হাউএভার আপনার একটা রিলায়েবিলিটির একটা ব্যাপার থাকলো যে আপনি যাকে নিচ্ছেন জেনে শুনে বুঝে তাকে নিচ্ছেন, এবং যে আসছে সেও যেন তার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে তারপরে এই জিনিসটা কি করে, যাতে করে আমরা এটার একটা যে ফলটা আছে যেটা ভালো ফল, এই ফলটা যেন দুই পক্ষেই উইন উইন একটা সিচুয়েশনের জন্য হয়। মনে রাখতে হবে যে স্কিল ওয়ার্কার ইজ সাচ এ ওয়ে দ্যাট ইউ ক্যান ইউজ দ্যাট প্রপার ওয়ে অ্যান্ড দেন ইউ ক্যান বি সেটেল ইন দিস কান্ট্রি। যেটা আপনার আমার অনেকের প্রত্যাশার বিষয় থাকে যেন আমরা এই ব্যাপারটা ঠিকমতো যদি ফলপ্রসূ করতে পারি, তাহলে আমরা জিনিসটাকে আমরা সামনের দিকে আগা নিতে পারবো এবং আমাদের ডিজায়ার্ড আনসারে আমরা যেতে পারবো। একটা ফোন আছে বোধহয়, দর্শক আমরা একটা ফোন নিব। হ্যালো হ্যালো, কে বলছেন প্লিজ, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি রুকন থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। জি হোকা। জি, আমি স্টুডেন্ট ভিসায় আসছি এই দেশে। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। তো আমি আমার হাজব্যান্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, সেপারেট হতে যাচ্ছি, এখন ডিভোর্স দিতে যাচ্ছি। তো এখন আমি আমার কোয়েকশন হচ্ছে যে আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্সের ক্ষেত্রে হোম অফিস ফি কত যাবে, প্লাস সলিসিটর ফি একটু যদি আমাকে কাইন্ডলি বলতেন প্লিজ। থ্যাংক ইউ দর্শক, ভেরি গুড কোশ্চেন। অনেকের আমরা ফ্যামিলি এখনই শুরু করে দিতে পারি বিকজ আমাদের টাইম প্রায় শেষের দিকে। আমরা ফ্যামিলি, আপনাকে এই কোশ্চেনের উত্তর দিতে হবে, আপনি একজন ডিভোর্স পারদর্শী মানুষ। আসলে যে বোন, থ্যাংক ইউ, আপনি প্রশ্ন করছেন। ডিভোর্সটা এখন আমরা ইউকেতে রেটটা অত বেশি বাড়ছে আর কি, এটা খুব আনফর্চুনেট। তো আপনি এবং সবার রাইট আছে ডিভোর্স দেওয়ার, আপনার রাইট আছে বা যে কারো রাইট আছে ডিভোর্স দেওয়ার আর কি। পয়লা নম্বর শর্ত হইলে কি ডিভোর্স দিতে হইলে গিয়ে যে বিয়ার 1 বছর লাগবে। ইউ নিড টু বি দ্য 1 ইয়ার, 1 ইয়ার অ্যানিভার্সারির বাদে আপনি ডিভোর্স দিতে পারবা। বিফোর দেন দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু আপনি সেপারেশন, আর একটা জিনিস আছে কিন্তু ডিভোর্স দেওয়া যাইত না ইউকের ভিতরে। সেকেন্ড থিং, আপনারা বোথ ইংল্যান্ডের মাঝে রেসিডেন্ট হিসাবে থাকতে হইব, আপনারা অন্য লিভ করেন ওটা থাকতে হইব গিয়ে আর কি। 3 নম্বর হইল কি যে আপনার একটা ভ্যালিড
ম্যারেজ থাকতে হইব এবং ভ্যালিড ম্যারেজ সার্টিফিকেট থাকতে হইব। সার্টিফিকেটটা যদি অন্য ল্যাঙ্গুয়েজে থাকে তাহলে এটা ইংলিশে ট্রান্সলেট করতে হইব এবং এটা ট্রান্সলেট করার বাদে আপনি এটা সার্টিফাইড করাইতে হইব যে কেউর কাছ থেকে যারা অথরিটি আছেন যেন অথরিটি আছে সার্টিফাইড কপি করাইতে হইব। ডিভোর্স অ্যাপ্লিকেশনের ফি হইল £593, এটা আপনারা দেওয়া লাগবে। তো 22-র আগে যেটা আছিল এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন মোর ইজি করে দিছে। এখন আর ইলা নাই যে আপনার ফল্টগুলারে করতে হইব যে আমার যে কোনো গ্রাউন্ড দিতে হইব, ইলা কিচ্ছু নাই। এখন হইল কি যে বিয়া আপনি বালা ফাইরেন আপনার জামাইরে অথবা জামাই আপনার বালা ফান না, ইউ ক্যান গো দ্য ডিভোর্স। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এটা করাইছে ও কারণে কষ্টটা বাঁচানি লাগে মাহফুজ ভাই। আর বাদে মানুষের যেটা ইজি হয়ে যায়, একজন মানুষ আরেকজনটা সার না, এগুলো লাগি অত কমপ্লিকেটেড করার তো কোনো জরুরি কিছু না। ভাই আপনি যদি কাইন্ডলি দর্শকের জন্য আরেকটু এখানে ক্লিয়ার করেন, আমি শিওর আপনি এটা ব্যাপারে অত্যন্ত পারদর্শী। যেটা যে 6 এপ্রিল যেটা আপনি বললেন যে 2020-তে যে চেঞ্জ যে আসছে, তারপরের যে ব্যাপারটা আছে যেটা চেঞ্জ হয়ে আসছে এবং ফল্ট এবং নন ফল্টের যে ব্যাপারটা আর নেই। আরেকটা জিনিস আপনাকে দর্শকের পক্ষ থেকে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি আমাদেরকে এইটুকু বলবেন যে যখন জয়েন্টলি করা হয় সেই সুবিধাটা কি, আর যখন জয়েন্টলি না করা হয় এর অসুবিধাটা কি? তো আমরা 6 এপ্রিলের পরে যেটা হয়েছে এটা চেঞ্জ হয়েছে এবং এটা অনলাইন ভার্সন, মোস্ট অফ অল পেপার থেকে অনলাইন ভার্সন কুইকার ইজিয়ার কুইকলি হয়ে গিয়ে আর কি। তো একজন তখন রেসপন্ডেন্ট আর একজন তখন অ্যাপ্লিকেন্ট। যেইন অ্যাপ্লাই করবা তার নাম হইল কি অ্যাপ্লিকেন্ট, আর যেইন রিপ্লাই দিবা তাই নিলা রেসপন্ডেন্ট। ইভেন ওয়াইফে যদি অ্যাপ্লিকেশন করেন তো তান্ডে ফি দেওয়া লাগবো, আর যে রেসপন্ডেন্ট তারে কোনো ফি দেওয়া লাগতো না। এখন যদি বহুতে জয়েন্টলি করেন তো জয়েন্টলি ফি লাগিলে আইবল, অথবা জয়েন্টের মাঝে দুজনের মাঝে যে কোনো একজনের যদি ক্রাইটেরিয়া থাকে ফুলফিল করার মতো যে ইয়েস ও ক্রাইটেরিয়া আছে, তাহলে তাই হয়তো ফুল হাফ অথবা কিছু পার্সেন্টেজ পাইতে পারেন। 593-র মাঝে তান কিছু কমতে পারে অথবা পুরো পাইতে পারেন ইফ এটা আর কি যে এটার হেল্প ফি উইথ হেল্প। সো এটা আছে, একটা ফর্ম আছে XC160, অথবা এমনি আপনি অনলাইনে যখন ডিভোর্স অ্যাপ্লাই করবার লগেই তার একটা লিঙ্ক দেয়, লিঙ্কের মাঝে লেখা আছে EX160 ও ফর্ম আপনি ফিল আপ করতে পারবা। তো মোস্ট অফ অল অনলাইনেও সিম্পল ফর্ম, অত লম্বা নয়, 3-4 পেজের ফর্ম। এটা ফিল আপ করলে আপনার অ্যাসেস করিয়া তারা উইদিন 2 উইকসের ভিতরেও জানাই দেয় যে আপনি ইনটাইটেল কিংবা ইনটাইটেল নাই। দর্শকদের জন্য আমি বলছি কাজল ভাই, আমাদের এই যে সময়টা অ্যাপ্রক্সিমেট যে 7 মান্থের মতো লাগবে, এই জিনিসটাকে যদি আপনি একটু অ্যাকচুয়ালি সো আগে এবং আরও বেশি মাহফুজ ভাই যেটা হইছে কি আর কি, আগে বাক্কা কঠিন ওয়ার্ডগুলা ডিভোর্সের ক্ষেত্রে ইউজ করা হইতো। ডিগ্রি নাই চাই, ডিগ্রি অ্যাবসলিউট, তো মানুষ এটা ডরাইতা। আর একটা বিষয় হইল কি যে আপনার ডিভোর্স সার্টিফিকেটও এটা লেখা থাকে না যে এডাল্টি আসিল কি না, এটা তো এখন নাইও, আর আগেও ওইগুলা কোনো এটা লেখা থাকে না। আপনার অনেক এখন যে ভাই আমার দ্বিতীয় বিয়ার সময় যদি ডিভোর্স সার্টিফিকেট দেখানি লাগে এটা জি না, এটা কিছু লেখা থাকতো না, ওটা এখন নাই, এটা নাইও অবভিয়াসলি, আর ডিভোর্স সার্টিফিকেট লেখা থাকে না। আমরা আরেকটু কলে যাব, জি কাইন্ডলি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম দর্শক, স্টুডিওতে আছেন দর্শক, আমাদের সাথে আছেন, আপনি আপনার কোশ্চেনটা করেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, শোনা যায় ভাই? শোনা যাচ্ছে দর্শক, আমাদেরকে কোশ্চেনটা করবেন প্রিসাইসলি। থ্যাংক ইউ ফর ইউর কল। দর্শক কোশ্চেনটা করেন প্লিজ। আচ্ছা, ভেরি ব্যাড লাইন ভাই আমার। হ্যালো, আমি কি মোল্লা ভাইয়ের সাথে বলতেছি কথা? আপনি মোল্লা ভাইয়ের সাথে কথা বলছেন? মোল্লা হাফিজ ভাই। থ্যাংক ইউ দর্শক, আপনি আমাকে কোশ্চেনটা করবেন প্লিজ। হ্যালো মোল্লা ভাই। দর্শক, আমরা বোধহয় আপনার লাইনটা অত বেশি ভালো পাচ্ছি না, আপনি আপনার কোশ্চেনটা করুন প্লিজ। মোল্লা ভাই, আমি আসলে আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা ইয়ে ছিল যে অ্যাসাইলামের ফিউচারটা কি ভাই? অ্যাসাইলাম যদি মানে অ্যাসাইলাম যদি কেউ মারে, অ্যাসাইলামের যে আসলে জন্য ডিসিশনের জন্য ভাই সাধারণত মানে ওয়েটিং টাইমটা হাউ লং লাগে, মানে অ্যাসাইলাম একটা মানে গ্রান্ড হইতে পারে? দর্শক, আপনি শুনতে থাকুন, আপনার কোশ্চেনে অনেকগুলো কোশ্চেন আছে, যদি এটাকে আলোচনা করা যায় তাহলে অনেক বড় করে উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু আমি ছোট করে আজকের এই অনুষ্ঠানে ছোট করে বলবো। আরেকটা কোশ্চেন আছে, আমরা 2টা কোশ্চেন নিব, সাথে একবারেই উত্তর দিয়ে দিব সম্ভবত আরেকটা সেম কোশ্চেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি দর্শক, কোশ্চেনটা করুন। আমি কি দ্বিতীয় মাত্রায় আছি? দ্বিতীয় মাত্রা আছেন আপনি, আপনার কোশ্চেন করুন দর্শক প্লিজ।
জি জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি কেয়ার ভিসা আসছিলাম লাস্ট ইয়ার, এখন 1 বছর পরে আমার কোম্পানি আমাকে বলতেছে অন্য কোম্পানিতে সুইচ করে চলে যেতে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার সুইচ করতে কোনো সমস্যা নাই, বাট মানে দেখা যাচ্ছে যে তারা আন্ডার দ্য টেবিল অনেক চাচ্ছে আর কি। আচ্ছা, এনিওয়ে আমার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে আমি চাচ্ছি জানতে যে অ্যাকচুয়াল খরচটা কত লোকাল সুইচে, এটা যদি একটু কাইন্ডলি বলতেন। আর আমার কি বছর কাউন্ট হবে তো না? আমার এই যে 1 বছর ধরে আমি আছি, আমি তো ওভারস্টেয়ার না। অ্যাবসলিউটলি নট দর্শক, থ্যাংক ইউ সো মাচ আপনার কলের জন্য। আমি প্রথম কলারের উত্তর দিয়ে তারপরে আপনার কলের উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রথম কলার যেহেতু কোশ্চেনটা আমাকে করছে ভাই, আমি উত্তরটা দেই। অ্যাসাইলামের ভবিষ্যৎ কি আমার ভাই বলছেন। কোশ্চেনটা $1 মিলিয়ন কোশ্চেন। অ্যাসাইলামের ভবিষ্যৎ যেরকম অতীতে ছিল এখনও ভবিষ্যতের মতোই আছে। অ্যাসাইলামের আসলে যে কনভেনশনাল যে রাইটগুলো আছে এটার কোনো পরিবর্তন কখনো হয়নি, কখনো হবে বলে আমি মনে করি না। অবশ্যই যাদের অ্যাসাইলামে ভ্যালিড গ্রাউন্ডস আছে তারা অ্যাসাইলাম পাবেন, পেয়েছেন, এখনও পাচ্ছেন। সো অনেকের কোশ্চেন হচ্ছে যে যদিও কতদিন লাগবে, যদিও কোশ্চেনটা একটু ভেগ ছিল, তারপরেও আমি ধরে নিচ্ছি যে উনি বলতে চাচ্ছেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে, যেহেতু আমরা বাংলাদেশের বিষয় নিয়ে প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দেশের অ্যাসাইলামের ভবিষ্যৎ কি। থ্যাংক ইউ দর্শক। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরিবর্তিত পরিস্থিতি ইজ নট এ সেটেল পরিস্থিতি। পরিবর্তিত পরিস্থিতি ইজ মোর কেওটিক দেন the one was before. So একটা ইন্ট্রিম গভর্নমেন্ট, আমাদের যেহেতু আমরা বাংলা ভাষাভাষীদের নিয়ে কথা বলছি সেহেতু আমাদের বাংলাদেশের কথা আমরা বলতে পারি, সাউথ ইস্ট এশিয়ার কথাও আমরা আনবো, বাট আমাদের দেশের কথা যদি বলি তাহলে যে পরিবর্তিত পরিস্থিতিতে কেওটিক সিচুয়েশন এখন যেটা আছে সেটা অ্যাবসলুটলি পোস্ট গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের পরবর্তীতে যে গভর্নমেন্ট আসছে তারাও একটা ইন্ট্রিম গভর্নমেন্ট। দেয়ারফর একটা দল চলে গেছে, আরেকটা দল ক্ষমতায় আসেনি, বা আরেকটা দলেরও ঠিক যে পাওয়ারে কতদিন আসবে বা নির্বাচন হবে, এই যে একটা দোদুল্যমান সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে, আমি আজকেও একটা হিয়ারিংয়ে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি, যাদের কোশ্চেন থাকে ইন জেনারেল যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করছেন যে আপনার লাইফ ইজ স্টিল ইন ডেঞ্জার ব্যাক ইন ইউর কান্ট্রি। এটা ডিপেন্ড অন ওই লোকই। দেখো একটা বিষয় হইল কি যে গভর্নমেন্ট চেঞ্জ হোক, বাট আপনার এগেইনস্টে যে কেসগুলো আছিল, আপনার যে লাইফ ডেঞ্জার আছিল, এগুলো তো চেঞ্জ হয়েছে না, still the same. এগুলো চেঞ্জ হয় না, তাহলে তো আপনার অ্যাসাইলাম চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। অ্যাবসলিউটলি। সো আমরা আশার বাণী এখানে রাখতে পারি যদি আমাদের গ্রাউন্ডস যেতে থাকে। আমরা একটা কথা দর্শকদেরকে খুব করে মনে করে দিতে চাই, দেখেন অ্যাসাইলাম ইজ নট জাস্ট ফর ওয়ান থিং, ইজ 5 কনভেনশনাল, একটা নন কনভেনশনাল। সো বেসিক্যালি 6টা গ্রাউন্ডসের মতো 5টা কনভেনশনাল, একটা নন কনভেনশনাল। সো রেস ফার্স্ট, রিলিজিয়ন, ন্যাশনালিটি, পলিটিক্যাল ওপিনিয়ন, স্পেশাল সোশ্যাল গ্রুপ এবং নন কনভেনশনাল, এটার ভিতরে যদি কেউ না পড়ে তাহলে আরেকটা গ্রাউন্ড। তো এই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে যে ইটস নট অনলি ওয়ান গ্রাউন্ডস। আমরা সবসময় বলি যে পরিবর্তিত পরিস্থিতি, দেয়ার আর সাম আদার পরিস্থিতি, যে পরিস্থিতিতে কোনো পরিস্থিতিই চেঞ্জ হয়নি এখনও। ধরে নেন রেসের ক্ষেত্রে, রিলিজিয়নের ক্ষেত্রে, ন্যাশনালিটির ক্ষেত্রে, হ্যাঁ, পলিটিক্যাল ওপিনিয়নের ক্ষেত্রে হয়তো বিষয়টা চেঞ্জ হতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়নি দর্শক। সো স্পেশাল সোশ্যাল গ্রুপ অথবা আমাদের বিভিন্ন যেসব গ্রুপ থাকতে পারে, ব্লগার থাকতে পারে, নন কনভেনশনাল যেগুলো থাকে, এগুলো কিন্তু চেঞ্জ হয়নি। সো আমরা একটা জিনিস নিয়ে পুরো জিনিসটাকে ঢালাওভাবে উত্তর দিতে পারি না। আমরা অবশ্যই এটা একটা অ্যাসাইলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের যদি কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে আমি আশা করব এবং আমি আমার ব্যক্তিগত মতামত থাকবে যে আপনার অবশ্যই একজন বিজ্ঞ যোগ্য যারা এই বিষয়ে পারদর্শী তাদের সাথে কথা বলবেন। ডিসিশন ইজ ইয়োর্স, বাট ইজ গুড টু টেক সাম ইনফরমেশন ফ্রম আদার্স, যাতে আপনি আপনার রাইট ডিসিশনে পৌঁছাতে পারবেন। একটা প্রশ্ন আছে মাহফুজ ভাই যে কতদিন লাগবে? আমি সেটা আসছিলাম কতদিন লাগবে। এখন এটাও একটা ভেরি কনফিউজিং উত্তর। কোনো সময় আপনি দেখবেন 1.5 মাসের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। সবচাইতে লেটেস্ট আমি দেখছি প্রায় 1 মাস 27 দিনের ভিতরে একজনের সবকিছু ডান হয়ে গেছে। আবার 1 বছর 27 মাসের ভিতরে অনেকের হচ্ছে না। স্ক্রিনিং ইন্টারভিউর বাদে 2 বছর পড়ে আছে। কিন্তু ইন জেনারেল আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার ব্যক্তিগত মতামত যে মোটামুটি 3 থেকে 1 বছর 1.5 বছরের ভিতরে ইদানিং এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরেও এটার বেশ একটা
একটু টাইম লিঙ্গারিং করে অন্য যে কোনো অ্যাপ্লিকেশন ডিপেন্ডস অন ইওর সিচুয়েশন, কেস ওয়ার্কার, হোম অফিসের কেস লোড, দেয়ার আর লট অফ থিং ইনভলভ। হোম অফিসের ব্যাপারে আমরা কোনো বিরূপ মন্তব্য না করি, কারণ তাদের কাছে আমরা চাচ্ছি, কিন্তু অনেক বিষয় থাকে যেটা আমরা আশাহত হতে পারি। হোম অফিসের যে ধরনের গাইডেন্স আমাদের জন্য মানে গাইডেন্স অনুযায়ী তারা হয়তো তাদের কমিটমেন্ট ফুলফিল করতে পারে না, বিভিন্ন কারণ থাকতে পারে। এটার জন্য বিভিন্ন সময়ে আমরা হতাশ হয়ে যাই, হতাশ হওয়ার বিভিন্ন কারণও থাকতে পারে। দর্শক, আশা করি আমি আপনার কোশ্চেনের উত্তর দিতে পারছি। যদি আপনার কোশ্চেন ঠিকমতো আমি উত্তর না দিতে পারি, আমাদেরকে স্টুডিওতে আবার কল দিবেন, অথবা আপনারা যোগাযোগ করবেন যে কোনো একজন বিজ্ঞ আইনজীবীর সাথে। আমরা দ্বিতীয় কোশ্চেনে আসছি, যেটা আরো বার্নিং কোশ্চেন কাসর ভাই, এটা কেয়ার ভিসার ব্যাপারে। এটা আমরা আলোচনার ভিতরে উত্তর দিব। কেয়ার ভিসাটা কাসর ভাই ইজ জাস্ট সো আনপ্রেডিক্টেবল, এটা এমন একটা ইস্যু হইছে যে আর কি, যে লাইক যারা কেয়ার ভিসা তাইরা তারা দেখো এমপ্লয়মেন্ট লর অনুযায়ী কেউ যদি 1 বছর পুরা পার্মানেন্ট জব করে না, তো হে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালও যাইতে পারেন না। এটা যারা কানিং এমপ্লয়ার আছে তারা বালা করে জানে। সেকেন্ড থিং, 3 মাস যদি কেউ পুরা কাম না করে, জেনারেলি তারে সেটেল করে না, অত পার্মানেন্ট পজিশন দেয় না। তো 3 মাসের আগেও একজন মানুষের কোর্স লেটার লইয়া ইয়া ট্রেনিং বেনিং করিয়া 1 মাস করা বাদে বলে কইল তুমি আর ইউ আর নট কনফিডেন্ট অর নট কম্পিটেন্ট টু ডু দিস জব, তোমারে আমরা সাক্ট করে লিছি, কারণ তুমি আমরা কইছলাই ওটা ওটা ওটা। আমাদের বোন যে কোশ্চেনটা করেছেন যে উনি 1 বছরের মতো আছেন, ওনার এখনো আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সুইচ করতে অন্য জায়গায় সুইচ করতে, তারা তাকে জানাই দিয়েছে। ওনার পরিস্থিতি অবশ্যই ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে কার কার কি ধরনের পরিস্থিতি হয়। দর্শক, আমি আপনার কথায় একটু অ্যাড করতে চাই কাসর ভাইয়ের সাথে, যে যেহেতু আপনি হোম অফিস থেকে এখনো পর্যন্ত কোনো লেটার পাননি বা 60 ডেজের কোনো ইনফরমেশন পাননি, তাহলে আপনি যদি সুইচ করে নেন অন্য কোনো জায়গায়, সেই ক্ষেত্রে হয়তো আপনার কোনো অসুবিধা হবে না। কাউন্ট হবে কিনা সেটা হওয়ার কথা। ইন জেনারেল যেটা হয় দর্শক, যে তারা সাধারণত লাস্ট 8 ডেজের চেক করতে পারে, বাট দে আর এলিজিবল টু চেক অল 5 ইয়ার্স। দেন কোশ্চেন অ্যারাইজ করবে তখন যে হোয়াট অ্যাবাউট দ্যাট ফার্স্ট 1 ইয়ার, যেটা আপনি যেমনটি বললেন যে আপনার কোনো কাজ দেয়নি, বা আপনার মতো বা আমার মতো এরকম জায়গায় অনেক মানুষই আছেন। আমি আপনার সাথে সহমত এবং সহমর্মিতা পোষণ করছি যে আপনার সিচুয়েশনে যারা আছেন বা আপনার এই পরিস্থিতির জন্য হয়তো অনেক আপনাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। দর্শক, দুর্ভাগ্যজনক হলো এটাই সত্যি, এটা হচ্ছে, এটা আসলে ডিজায়ারেবল না। অতএব আমার পরামর্শ থাকবে দর্শক, আপনি চেষ্টা করুন ভালো কোনো জায়গায় সুইচ করে যদি ফেলতে পারেন, তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ আপনার জন্য বেটার হবে। অথবা তাদের সাথে নেগোশিয়েট করেন যে ইউ আর কোয়ালিফাইড, যদি তারা আপনাকে কাজ দেয় তাহলে সেটা হবে দ্য বেস্ট অপশন। তা যদি না হয় তাহলে আপনি চেষ্টা করবেন, এদেশে এখনও অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে আপনি সুইচ করতে পারবেন। আন্ডার দ্য টেবিলের কথা যেটা বললেন, এই ব্যাপারে অবশ্যই আমরা 1 ইয়ারে এটা নিয়ে কথা বলতে পারি না, বা এটা যদিও কথা বলতে পারি না, কিন্তু এটা একটা বার্নিং ব্যাপার। ইটস ট্রু, ইটস এ ফ্যাক্ট, যেটা অবশ্যই কোনোভাবেও মেনে নেওয়ার মতো না। আপনারা যাদের মতামত স্ট্রং, আমি মনে করি যে এটা হোম অফিসকে জানাই দিলে এটাতে ক্ষতির কোনো কারণ নাই। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানে অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আসলে অনেক বিষয় থাকে যেটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করতে পারি। কাসর ভাই, আমি আপনার কাছ থেকে 2টি জিনিস ছোট করে জেনে নিব, যেহেতু আপনি জানেন যে আমরা এটা শুধুমাত্র একটা আলোচনার, আমরা দুজনে আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠান আমরা পরিচালনা করে থাকি। আমরা আজকের বিষয় যেগুলো ছিল সেগুলো আমরা চাইলেও সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা করতে পারিনি। আমরা আগামী অনুষ্ঠানে কি আলোচনা করতে পারি, এটা যদি আপনি দর্শকদেরকে একটু বলে দেন। ওকে, সো দর্শক, আমরা তো ইমিগ্রেশন নিয়ে অনেক আলোচনা করলাম। আগামী আমরা বেসিকলি আমরা অ্যাসাইলেম নিয়ে আলোচনা, অবশ্যই আমাদের প্রতিটি এপিসোডেই আমরা অ্যাসাইলেম নিয়ে আলোচনা করবো। এটা একটা সবার জিজ্ঞাসা থাকে, সবসময় জিজ্ঞাসা থাকে। আর অন টপ আমরা নেক্সট এপিসোড যেটা আমাদের আসবে নেক্সট 2 উইকস, আফটার 2 উইকস, এভরি 2 উইকস পর আমরা আসি। তো আমরা ফ্যামিলি নিয়ে আলোচনা করবো, ফ্যামিলির ডিভোর্স, আজকে আমরা বেশি আলোচনা করতে পারি, ডিভোর্স নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ কাসর ভাই। আমরা অনুষ্ঠান